ভারতের সাথে ব্যবসায়িক টানাপোড়েন কমাতে চায় বাংলাদেশ এবং এক জায়গায় বলা হচ্ছে যে ভারতের পাল্টাপাল্টি কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করব না। এবং এই কথাটাই আমি গতকালকে বলেছিলাম এবং গতকালই বাংলাদেশের যিনি বাণিজ্য উপদেষ্টা সচিব রয়েছেন তিনি এই কথাটা বলেছেন। টিট ফর ট্যাটে যাওয়াটা কিন্তু বাংলাদেশের পক্ষে যথেষ্ট কঠিন হয়ে যাবে, কারণ একটা বড় দেশের সাথে, যদিও কিছুদিন আগে বলা হচ্ছিল যে এতে ভারতেরই ক্ষতি হবে, বাংলাদেশের কিছু আসবে যাবে না, যে ট্রান্সশিপমেন্ট বন্ধ করা হয়েছিল তাতে বাংলাদেশের কিছু আসবে যাবে না, ভারতের বিরাট ক্ষতি। অথবা যে ল্যান্ড পোর্টের ব্যাপারটা বলা হচ্ছিল সেখানেও প্রথম দিকে বলা হয়েছিল বিরাট ক্ষতি হবে মানে ভারতের, কিন্তু বাংলাদেশে কিছু আসবে যাবে না। তার একদিন পরেই যখন বাণিজ্য উপদেষ্টা এই কথা বলেন, এই ধরনের কথা বলেন, তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ কিন্তু একটু চাপে রয়েছে এই ব্যাপারটা নিয়ে। এবং তাদের উপদেষ্টা যেটা বলেছেন যে ভারতের সাথে যে ব্যবসায়িক লেনদেন সেটা সুরাহা করতে চান এবং পাল্টাপাল্টি আমরা যে ব্যবস্থা নিচ্ছি এতদিন ধরে সেইটা আর নেওয়া হবে না, কারণ হয়তোবা তাদেরও চাপ পড়ছে। তো এই কথাটা সহজবোধ্য অনেকদিন আগেই ছিল, হয়তো রাজনৈতিক কারণে, রাজনৈতিক ফায়দা তোলার জন্য বাংলাদেশের এই সমস্ত যারা উপদেষ্টারা রয়েছেন সেই জিনিসটা করছিলেন, কিন্তু আখেরে সেটা বাংলাদেশের ক্ষতি হচ্ছিল, বাংলাদেশের মানুষের ক্ষতি হচ্ছিল। হ্যাঁ, ভারতেরও অবশ্যই কিছু ক্ষতি হচ্ছিল, কিন্তু সেই জায়গাটা, সেই ঘাটা এত বড় নয়। একটা বড় শরীরে একটা ছোট ঘা এবং একটা ছোট শরীরে একটা বড় ঘা, সেটার মধ্যে পার্থক্য অনেকটাই রয়েছে। সুতরাং মানে ভারতের যেটুকু লস হচ্ছিল সেটা কিন্তু পুরো, যদি আমি ভারতবর্ষ হিসেবে হিসাব করি তাহলে কিন্তু একটা খুব সামান্য অংশ, কিন্তু বাংলাদেশের যে ক্ষতিটা হচ্ছিল সেটা কিন্তু দেশ হিসেবে এবং তাদের অর্থনীতি হিসাবে সেটা কিন্তু অনেকটা। এবং এর পর যদি আমরা আরও দেখতে থাকি যে আরও এই দুজনেই টিট ফর ট্যাটে যাচ্ছে, তাহলে হয়তো বা বাংলাদেশের মানে অনেকটাই অসুবিধা হবে। কারণ এরপরে যদি অন্য যে সমস্ত ব্যবস্থাগুলো চালু রয়েছে সেগুলো যদি বন্ধ হয়, আকাশপথ যেটা রয়েছে সেটা যদি বন্ধ হয় এবং আরও অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধাগুলো বাংলাদেশ ভারতের কাছ থেকে পাচ্ছিল, এতদিন অবশ্য আমরা শুনছিলাম যে ভারতের কাছ থেকে কোনো সুবিধাই বাংলাদেশ পায়নি, কিন্তু আলটিমেটলি যে সমস্ত সুবিধাগুলো একে একে আমরা দেখতে পাচ্ছি, ভারত শুধু সুবিধা নিয়ে গিয়েছে। তো সেই সুবিধাগুলো কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি, যেগুলো নিয়ে হয়তো বিরাট কিছু আলোচনা কোনো দিনই হয়নি, এখন সেগুলো উঠে আসছে যে এই সুবিধাগুলো দেওয়া ছিল সেগুলো বন্ধ হচ্ছে। অথবা আমি যদি বলি যে সমস্ত প্রজেক্ট বাংলাদেশে চলছিল সেখানেও প্রচুর পয়সা কিন্তু ইনভেস্ট ছিল ভারতের, সেখানে রেল বলো বা বিভিন্ন ব্রিজ বলো, সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ভারতের ইনভেস্টমেন্ট ছিল। কিছুদিন আগেই দেখলাম যে একটা রেল লাইন সেখানে ভারত ইনভেস্টমেন্ট করেছিল, কিন্তু সেটা সরিয়ে নেওয়া হয়েছে। তো একদমই যে দেয়নি সুযোগ, মানে শুধু নিয়ে গিয়েছে বাংলাদেশ ভারত, সেটা কিন্তু বলাটা একদম ঠিক হবে না। এবং যেটা ক্ষতিটা ভারতের হচ্ছে সেটা হয়তো ভারত সহ্য করে নেবে, বাংলাদেশ সহ্য করতে পারলে অবশ্যই ভালো। তো আজকে একটা ভিডিও দেখব, সেই ভিডিওটা নিয়েই আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। ভিডিওটা হচ্ছে বাংলাদেশেরই একজনের, তো আমজনতা চ্যানেল থেকে। তো প্রথমে ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও। ভারত স্থলপথে বাংলাদেশের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। এর আগে ভারত ট্রানজিট সুবিধা বাতিল করেছে। বাংলাদেশ ভারত থেকে আমদানি নিষেধাজ্ঞা, বাংলাদেশ ভারত থেকে যে পণ্য আমদানি করে সেটার উপর নিষেধাজ্ঞা দিচ্ছে না কেন? ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয়া যারা দিত তারা এখন কোথায়? আমি এই জিনিসটা একটু আপনার কাছে জানতে চাই, আপনি কি এই বিষয়টা আমাকে একটু বোঝাবেন? মানে আসলে আমরা তো সবাই জানি বিষয়টা অদ্ভুত ব্যাপার, যখন তারা ইন্ডিয়া বয়কটের ডাক দিল, আসলে এটা আওয়ামী লীগ সরকার পতনের জন্য জনগণকে একত্রিত করার স্বার্থে তারা এই শব্দগুলো ব্যবহার করেছে। ইন্ডিয়া বয়কট সাধারণ মানুষের, যারা ভারত বিরোধী, যারা মুক্তিযুদ্ধ বিরোধী, বা কেউ কেউ এদের মধ্যে মুক্তিযুদ্ধ বিরোধী নয় কিন্তু ভারত বিরোধী, মানে দুইটা পক্ষকে তারা একসাথে করে তাদের পক্ষে কাজ করিয়েছে।
মানে মোটামুটি তাদের আবেগটাকে পুঁজি করে কাজ করেছে। ইন্ডিয়ার আমদানি রপ্তানি ছাড়া, ভারতের আমদানি রপ্তানি ছাড়া বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে, এটা একটা শিশু বোঝে। যে অর্থ যারা জোর করে বা আমাদের আঞ্চলিক ভাষা যদি ঘাওরামি করে তেরামি করে বলে সেটা আলাদা বিষয়, কিন্তু রিয়েলিটি মানে বাস্তবতা কিন্তু আলাদা জিনিস। আপনি সাধারণ আপনার পড়শির সাথে আপনি চলতে পারবেন না পড়শিকে ছাড়া। আর সে জায়গায় ভারত একটা বৃহত্তর রাষ্ট্র, এত বড় রাষ্ট্র, মানে তারা পৃথিবীতে তৃতীয় থেকে পঞ্চম অর্থনীতির দেশ, এবং যেই দেশের অর্থনীতি, যে দেশ থেকে আমদানি না করলে আমরা চলতে পারি না, সেই দেশটার সাথে আপনি এতদিন ইন্ডিয়া বয়কট করছেন, এখন ইন্ডিয়া আপনাকে বয়কট করে দিয়েছে। আমি এটা আগে ভবিষ্যৎবাণী করেছিলাম যে বাংলাদেশ যদি কোনো কারণে তারাই আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এক সময়, বাণিজ্য যুদ্ধ শুরু করে। কারণ দেখেন তাদের সামনে যে অস্ত্রটা ফুড চেইন, তারা শুধু যদি আসলে তারাই আমদানি রপ্তানি বন্ধ করার মধ্যে তারা কিন্তু ফুড চেইনটা কেটে দিল, যেটা আমি আগেই বলেছিলাম, সম্ভাবনা দেখেছিলাম। ফুড চেইনটা কেটে দিলে বাংলাদেশে কিন্তু মানুষ এমনি হারামি। আপনি দেখবেন যত বড় হাজি আর গাজী হোক, রমজান মাসে এলে কিন্তু সে 10 টাকার জিনিস 30 টাকা বেচার চিন্তা করে। তো এক মাসেই তো সে এরকম, রমজানে এরকম হয়ে যায়। তো বাংলাদেশে যখন ভারত আমদানি রপ্তানি বন্ধ করে দিবে, এই দেশের যে কোনো জিনিস, আপনি যে কোনো জিনিস, খাদ্যদ্রব্য বলেন, প্লাস্টিক বলেন, কারখানার মালামাল বলেন, যে কোনো জিনিস জাম করে এগুলো বেড়ে যাবে, এবং আমরা মানে ভয়াবহ বিপদের মুখোমুখি। আমাদের সাথে ভারতকে যুদ্ধ করতে হবে না, জাস্ট ফুড চেইনটা কেটে দিলে আমরা বিপদে পড়ে যাব। সম্ভবত আমরা সেই বিপদের দিকে পড়ে যাচ্ছি। প্রথমে তারা এই 2-3টা রাজ্যের সীমান্তে তারা কারফিউ জারি করেছিল, ঠিক তার 10 দিন পরেই দেখেন কি করলো, পুরো আমদানি রপ্তানি বন্ধ করে দিল। এবং এতে আমাদের কতটুকু ক্ষতিগ্রস্ত হব সেটা আমরা কয়েকদিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে আমরা বুঝতে পারবো যে আমাদের ক্ষতিকে। ভারতের সাথে বাংলাদেশের রপ্তানি কি লেখাটা দেখতে, ভারতের সাথে বাংলাদেশের রপ্তানি হচ্ছে, বাংলাদেশ রপ্তানি করে $157 কোটি পণ্য, আর আমদানি করে $900 কোটি পণ্য। তাহলে আমরা যদি ভারত বর্জন করি তাহলে $900 কোটি ক্ষতি হয় ভারতের। হ্যাঁ, ঠিক না? তাহলে আমরা বর্জন করছি না কেন? কেন আমরা এতদিন এত হই হল্লা করলাম ভারতীয় পণ্য বর্জন, এখন আমরা কেন বর্জন করতে পারতেছি না ভাই? একটু আমি বুঝতেছি না বিষয়টা। অদ্ভুত ব্যাপার, মানে স্ববিরোধী কথা দেখছেন তো, যারা একই মুখে 2 রকম কথা বলে, যেটা আরবিতে মুনাফেকি, ইংরেজিতে হিপোক্রেসি, বাংলায় ভণ্ডামি। আপনি দেখেন আমরা একই সাথে বয়কট করতে চাই, তাহলে 900 কোটি টাকা বয়কট করো তোমাদের যদি মুরুদ থাকে বা কারো মুরুদ থাকে। কিন্তু আসলে এই 900 কোটি টাকা আপনি দেখতেছেন, 900 কোটি আমরা আমদানি করি, তাদের ওখান থেকে রপ্তানি হয়। এই 900 কোটির মধ্যে কিন্তু 700 কোটি কিন্তু আমরা হয় খাদ্য, আর তা না হয় যেগুলো থেকে কাঁচামাল থেকে আমরা রপ্তানিযোগ্য পণ্য তৈরি করি। যেমন গার্মেন্টস এর কাঁচামাল, আপনি জানেন যে গার্মেন্টস এর কাঁচামাল, সুতা, এগুলো ভারত থেকে আসে। যদি না আসে গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। কৃষিতে আমরা বিপদে পড়ে যাব, খাদ্যে আমরা বিপদে পড়ে যাব। সবচেয়ে বিপদে পড়বো কি জানেন? আমাদের দেশের দ্বারাই আমরা বিপদে পড়বো, যেটা আমি একটু আগে বললাম, যে আমাদের দেশের ব্যবসায়ীরাই একটা স্যাবোটাজ ঘটিয়ে তারা দাম এত বাড়িয়ে দিবে যে আমরা সেটা চিন্তা করতে পারবো না। মানে ভারত যদি আমাদের 20% বিপদে ফেলে, আমাদের ব্যবসায়ীরা আমাদের আরো 80% বিপদে ফেলবে, মিলে 100% বিপদে পড়ে যাবো। আর ভারত যদি টোটালি আমাদের আকাশপথ বন্ধ করে দেয়, দিতে পারে, এখন সম্ভাবনা আছে, আমাদের আকাশপথ এখন বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আমরা আরো বিপদে পড়ে যাব, ভয়াবহ বিপদে পড়ে যাব। ফরিদ ভাই, আপনি কি আপনার কথা থেকে আমি একটু আপনাকে একটু সম্পূরক একটা প্রশ্ন করি, আপনি কি এমনটা আশঙ্কা করছেন ভারত যে স্টেপ বাই স্টেপ মনে হয় বাংলাদেশকে একটু কোণঠাসা করে ফেলতেছে, যেটা আকাশপথের কথা বললেন, এই ধরনের কি সম্ভাবনা কি তৈরি হচ্ছে বলে মনে হয়? আমি মনে করি যে ভারত, এই যে কয়েকদিন আগে কে যেন খুব রাবিশ কিছু কথা বলছে, এগুলো আমরা সঙ্গত কারণেই আমরা উচ্চারণ করতে পারি না, ভারত সরকার সম্পর্কে নরেন্দ্র মোদীকে তুই করে বলতেছে, যারা আমাদের হাঁটুর সমান বয়স। ঠিক আছে, আপনার নরেন্দ্র মোদী তো একটা সিম্বল, নরেন্দ্র মোদী তো একজন ব্যক্তি না, সে একটা সিম্বল। উনি একজন ভারতের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের, তিনি হচ্ছেন একজন প্রধানমন্ত্রী, সে একটা সিম্বল। তাকে নিয়ে আপনি যে ভাষা ব্যবহার করেছেন, এগুলো তারা সহজে মেনে নিবে না। আপনি দেখেন অদ্ভুত ব্যাপার, ভারতের দেশপ্রেম, তারা কালকে কি সিদ্ধান্ত নিয়েছে? গতকাল তারা কংগ্রেস থেকে, এমনকি সবচেয়ে বড় সমালোচক আসাদুদ্দিন ওয়াইসি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 বার তারা গালি দেয়, সেই লোককে তারা বিদেশে সরকারের প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছে। আপনি খেয়াল করছেন? অর্থাৎ তারা দেশের সাথে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে যায়। তো আপনি যখন তার প্রধানমন্ত্রীকে আপনি গালি দিচ্ছেন, বিষয়টা এরকম যে আমার গ্রামের মাতাব্বরকে আমি সমালোচনা করছি, উনি ঘুষ খায়, দুর্নীতি করে, এই সেই, পাশের গ্রামের লোক যখন এসে তাকে গালি দিবে, আমার কাছে মনে হবে এটা আমাকেই গালি দিয়েছে, তাই না? তো এখন এটা দেশের ব্যাপার। আপনি দেখেন, যেই দিন ভারতের প্রধানমন্ত্রীর সাথে প্রণব মুখার্জি যখন আসলেন আমাদের দেশে, খালেদা জিয়া কিন্তু দেখা করেন নাই। এটা কিন্তু ভারত খুব সিরিয়াসলি নিয়েছিল। আপনার হয়তো মনে আছে যে অজুহাত ছিল কি,
যে সেদিন জামাতের অর্ধ দিবস হরতাল ছিল, একটা অর্ধ দিবস হরতাল ছিল। জি, এই অর্ধ দিবস হরতালের অজুহাতে প্রণব মুখার্জির সাথে খালেদা জিয়া দেখা করে নাই। এটা কিন্তু ভারত এত ছোট ভাবে নেয় নাই, সিরিয়াসলি নিয়েছিল তারা। তার জন্য কিন্তু এই যে 17 বছর যে বিএনপি ক্ষমতার বাইরে, ওইটাও কিন্তু একটা কারণ। আর সে জায়গায় ওই আমার হাঁটুর বয়সের, আপনার হাঁটুর বয়সের ছেলেরা নরেন্দ্র মোদীকে গালি দিচ্ছে, ভারতের জনগণ এবং সরকার কেউ এটা ভালোভাবে নিবে না। সুতরাং এই যে আজকে আজকে দেখলেন তারা আমদানি রপ্তানি বন্ধ করে দিল, কালকে দেখবেন কারফিউ জারি করবে রাত্রে, এরপরে দেখবেন কি করে। আমি ভবিষ্যৎবাণী করি কিছু, ভবিষ্যৎবাণী না, এটা আমার মানে অনুমান। আমরা তো আর ভবিষ্যৎ বক্তা না, আমরা তো আর জ্যোতিষ না, তাই না? আমরা আলোচক, আমাদের ভুল হতে পারে, আমরা তো বলবো না যে এগুলি সত্য। আমরা অনুমান করতে পারি যা যা। যেমন এরপরে রাতের বেলা প্রথমে সীমান্তে কারফিউ জারি করবে, তারপর দেখবেন একসময় দিনে কারফিউ জারি করবে টোটাল। কেন বললাম জানেন? কারণ এটা অপ্রিয় হলেও সত্য, আমাদের জন্য এটা লজ্জাস্কর ব্যাপার। তবু বলি, বাংলাদেশের অন্তত 5-7% মানুষ ভারতের চোরাকারবির উপর নির্ভরশীল। তারা কিন্তু আমাদের এয়ার টাইট দিয়ে আসতে আসতে, অর্থাৎ বাণিজ্য কিন্তু বড়। আপনি দেখেন পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু তারা এই কয়েকদিন আগে যে একটা অলিখিত যুদ্ধ হলো 2-3 দিনের, তারা কিন্তু তার আগে একটা গুলিও নষ্ট করে নাই। তারা পাকিস্তানকে কি করেছে, অর্থনৈতিক ভাবে দেখেন আপনি আইসোলেটেড করে দিয়েছে, তাদের পঙ্গু বানিয়ে দিয়েছে, তাদের ভিখারি বানিয়ে দিয়েছে। তাদের সারা পৃথিবীতে পাকিস্তানের পরিচিতি, তারা ভিখারিস্তান। বাংলাদেশের মানুষ যতই পাকিস্তানের লাফালাফি করুক, বিশ্বে পাকিস্তানের মানে ভারত এমন চাল চেলেছে যে ওরা চাণক্যের সন্তান, তো ওরা তো চাণক্যের সন্তান। আপনি ঠিক সেই কাজটাই এখন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে যাবে না ভারত, এই রিস্ক সে নিতেই যাবে না। পাকিস্তানের বিরুদ্ধে গেলেও বাংলাদেশের বিরুদ্ধে সহজে ভারত মানে পাকিস্তানকে নিয়ে যদি 3 বার ভাবে যুদ্ধে যাইতে, তাহলে বাংলাদেশকে নিয়ে সে 30 বার ভাববে। সঙ্গত থাকার ঐতিহাসিক কারণে, বিভিন্ন কারণে সেটা ভাববে। তো তাকে সে কি করবে এখন? এই দেখেন টাইট দিয়ে দিছে। আপনি খেয়াল করেন, আমি বললাম যে সরাসরি 5-7% মানুষ চোরাকারবারিতে নির্ভরশীল, আর না খেয়ে মারা যাবে। আপনি তো এদের কাজ দিতে পারবেন না, এদের আপনি এই মুহূর্তে কাজ দিতে পারবেন না। আর ক্ষুধার চাইতে বড় কোনো কথা নাই। তারপরে কি করবে? ব্যবসায়ীদের টাইট দিবে। এই যে আমদানি রপ্তানি করে প্রথমে কি করলো, আমাদের বিজনেসকে সে একটা হিট করলো, এবং এই হিটে কিন্তু ইয়ের কিনা ভালো হিট করছে। এবং দেখেন একদিনের ব্যবধানে কি কি শেয়ার বাজার নেমে যাবে, আন্তর্জাতিক ভাবে আমাদের গুরুত্ব কমে যাবে। আপনি হয়তো শুনেছেন যে পৃথিবীর বিভিন্ন দেশে, ছোট ছোট দেশ ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে এই 1 সপ্তাহ যাবৎ। থাইল্যান্ড তো দূরের কথা, আপনি এখন ভিয়েতনামের ভিসা পাবেন না। শ্রীলঙ্কায় আগে পোর্ট এন্ট্রি ছিল, 100 জন যদি এখন পাঠান 20 জন যাইতে পারবে, 80 জন বাংলাদেশ থেকে ফেরত দেয়, আর 50 জন শ্রীলঙ্কা থেকে ফেরত দেয়। এরকম বিভিন্ন দেশে, ছোটখাটো দেশগুলি ভিসা দেওয়া, মালদ্বীপে তো আপনাকে ঢুকতেই দিবেন এখন। তো এগুলো প্রভাব পড়বে। তারপরে কি করবে? আকাশপথ বন্ধ, আমি বলে দিই, আকাশপথ বন্ধ করবে, সীমান্তে দিনে, তারপর রাতে, প্রথমে রাতে, পরের দিনে সিল মেরে দিবে। দিলে বাংলাদেশকে এয়ার টাইট করবে, বাংলাদেশের বাণিজ্যকে একবারে কলাপস করে দিবে। আপনি লড়তে চড়তে পারবো না আমরা, আর কি সোজা হিসাব। আচ্ছা, প্রথমেই যেটা বলবো যে আমরা বেশ কিছু সময় আগে যখন ভিডিও দেখতাম, তখন সবে ভারত বয়কট ব্যাপারটা শুরু হয়েছিল হাসিনা চলে যাওয়ার পর থেকে, পরে না, আগেই, অনেক আগেই এই জিনিসটা ভারত বয়কট ব্যাপারটা বাংলাদেশে শুরু হয়েছিল। কিন্তু তখনও বলতাম যে এই ব্যাপারটা বাংলাদেশে যে ভারত বিরোধিতা চলছে, সেই ব্যাপারটা কিন্তু ভারতের অন্যান্য স্টেটের মানুষ কিন্তু জানে না, বা বাংলা জানে না বলেই বোঝে না, সেই ভিডিও দেখলেও হয়তো বুঝতে পারে না কি হচ্ছে না হচ্ছে। তখন শুধুমাত্র মানে বাংলার, মানে এপারের বাংলার যে মানুষজন ছিল, তারাই কিন্তু বুঝতে পারতো যে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত নিয়ে যে বিতৃষ্ণা জন্মেছে এবং কতটা অপছন্দ করে ভারতকে, সেটা কিন্তু কলকাতা বা পশ্চিমবঙ্গের মানুষজন জানতো। কিন্তু আস্তে আস্তে, আমি তখনও বলেছিলাম, সেটা কিন্তু আস্তে আস্তে ছড়াবে। এবং সেই আলটিমেট ব্যাপারটা কিন্তু অলরেডি যেটা দেখা যাচ্ছে, যে পুরো ভারতবর্ষের মানুষই এখন জানে যে বাংলাদেশ একটা বিরোধী রাষ্ট্রে পরিণত হয়েছে ভারতের। এবং সেই জায়গা থেকে পুরো ভারতের মানুষও কিন্তু এখন সত্যি বলতে কি বাংলাদেশের বিরোধী মনোভাব নিয়ে ফেলেছে। যেটা এতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের ছিল ভারতকে নিয়ে, সেটা কিন্তু এখন পুরো ভারতবর্ষের মানুষের কিন্তু এই মনোভাব চলে এসেছে। এবং সেটা আগামী দিনে হয়তো আরও বাড়তেও পারে যদি এই ধরনের পরিস্থিতি চলতে থাকে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে
একটা সরকারের যে কি বলবো কর্মকাণ্ড, সেটা কিন্তু প্রতিফলিত হয় অনেকটা মানুষের যে মনোভাব তার মধ্যে দিয়ে। তো ভারতবর্ষের মানুষ এতদিন থেমেছিল এবং আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সরকারের থেকে সরকারের যে একটা ব্যবধান সৃষ্টি হচ্ছে এবং দুই সরকারের দিক থেকে চাপ রয়েছে, সেটা কিন্তু মানুষের মনোভাবের একটা প্রতিফলন। ভারতবর্ষের মানুষ কিন্তু কখনোই মেনে নেয়নি যে তাদের যে রাষ্ট্রপ্রধান বা কোনো একটা উঁচু যে মানে সবচেয়ে বড় যে প্রতিষ্ঠান, সেটাকে কেউ হামলা করে কথা বলবে। তো সেই জিনিসটা কিন্তু কখনোই মেনে নেওয়া হয়নি। পাকিস্তানে যেটা করা হয় যে একটা সরকার মানে 5 বছর টিকতে পারে না, ঠিক আছে, ফুল মেয়াদ টিকতে পারে না, যে কোনো সরকার ওই 2-3 বছর করে থাকে, সেটা কিন্তু ভারতবর্ষে কোনো দিন হয়নি, বা সেনা অভ্যুত্থান কোনো দিন হয়নি। তো সেই জায়গা থেকে যে রেসপেক্টটা থাকে সেটা মানুষের সেই মানে গদিটার প্রতি, সেইটা কিন্তু রয়েছে। এবং ভারতবর্ষের এই জন্যই আজকে আমরা দেখছি যে বিভিন্ন ধর্মের মানুষ, শুধু আমি বলবো না যে হিন্দু বলে কথা, সেটা যে কোনো ধর্মে, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই যারাই রয়েছে, তারা কিন্তু অ্যাজ আ পার্টি হিসেবে, অ্যাজ এ নৈতিক মানে নীতি হিসাবে একটা মানুষকে খারাপ মনে করতেই পারে। সেটা নরেন্দ্র মোদীকে অনেকে অপছন্দ করে, মুসলিমরাও হয়তো অপছন্দ করে, কিন্তু যখনই দেশের ব্যাপার চলে আসবে, যখনই প্রধানমন্ত্রীর ব্যাপারটা, সিটটা চলে আসবে, তখন কিন্তু সবাই এক কাট্টা। এবং সেটা যে কোনো দেশ হতে পারে, সেটা বাংলাদেশ হতে পারে, সেটা পাকিস্তান হতে পারে, সেটা আমেরিকা হতে পারে, যে কেউ হতে পারে, তখন কিন্তু মানুষ কিন্তু এক কাট্টা দেশের জন্য। এবং আমাদের এখানে একটা কথা আছে, আগে দেশ, সেটা সবার ক্ষেত্রে, সেটা যে কোনো ধর্মের মানুষের ক্ষেত্রে কিন্তু আগে দেশ, তারপরে অন্য কিছু। তো সেই ব্যাপারটা যখনই আসে, তখনই কিন্তু সরকারের প্রতি সরকারের যে মনোভাব, সেটা কিন্তু প্রকাশ পায়। এবং সেটা আমরা দেখছি ইদানিংকালের সময়ে। এবং বাংলাদেশ যেটা বলেছিল যে বাংলাদেশে যে সরকার উপদেষ্টারা রয়েছেন, সেটা আমি অনেক দিন ধরেই ভিডিও দেখছি, যেহেতু হ্যাঁ কিছু কিছু সময় ভালো লাগে যে তাদের যে সমস্ত কাজকর্ম, সেগুলো বাংলাদেশের উন্নতির জন্য করা হয় যেগুলো। কিন্তু যখনই কিছু কিছু ঘটনা দেখি যে একদমই ভারত বিরোধিতা, ঠিক আছে, অনেক সময় হয় যে হ্যাঁ মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়, সেই ক্ষোভটা মানুষ নিয়ে আসে মিডিয়ার সামনে। কিন্তু যখনই এখন দেখি, মানে যখন দেখছি আস্তে আস্তে এই ব্যাপারটা বেড়ে যাচ্ছে, এবং একটা যখন টিভি চ্যানেল বা যে কোনো নিউজ চ্যানেল দেখছি, একটা ভারতের উপরেই শুধু ক্ষোভ, মানে ভারতই যত নষ্ট গোড়া সব কিছুর দিক থেকেই, ঠিক আছে। এবং ইভেন ভারতকে ছোট করার জন্য পাকিস্তানকে উঠিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। মানে কি হলো না হলো সেটা রিসার্চ না করে বা সেটা নিয়ে না ঘেঁটে পাকিস্তান যেটা বললো বা অন্যান্য কিছু যেটা বললো, যেখানে টাইটেল শিরোনামটাই দেখছি যে এমন একটা করে দেওয়া হয়েছে যেন হ্যাঁ ভারত একদম পর্যুদস্ত হয়ে গিয়েছে, ভারত আর নেই, ধুলোয় মিশে গিয়েছে, এই ধরনের একটা শিরোনাম আমরা সবসময় দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলো না হলে আমি বলতাম যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু আলটিমেটলি দেখতে দেখতে একটা সহ্যের সীমা রয়েছে, সেই সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে ব্যাপারটা। এই জন্যই আজকে বলতে বাধ্য হচ্ছে এই সমস্ত কথাগুলো। এবং মিডিয়া যে নিউজ চ্যানেলগুলো রয়েছে, সেগুলোতে মানে ক্রমান্বয়ে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ ভারত আজ আগামীকাল সকালবেলায় উঠে দেখব নেই, এইরকম একটা পরিস্থিতি তৈরি করে হাইপ ক্রিয়েট করা হচ্ছে। এই যে ব্যবসা বাণিজ্য, সেটা নিয়েও যত না ভারতের ক্ষতি হচ্ছে, সেই রকম আর কি, মানে বাংলাদেশের ক্ষতির থেকেও ভারতের বিরাট কিছু ক্ষতি হয়ে যাচ্ছে, এইটা দেখানো হচ্ছে। আরে ক্ষতি তো দুই দিকেই হচ্ছে, কিন্তু সেটাকে সমতার পরিমাণে দেখাতে হবে এবং সেটাকে সঠিকভাবে বিচার করা উচিত। এগুলো রাজনৈতিক স্টান্স ছাড়া কিছু নয়। হ্যাঁ আলটিমেটলি ক্ষতি হচ্ছে যারা ব্যবসাটা করছে, যারা শ্রমজীবী মানুষ রয়েছে, যারা এর উপরে ডিপেন্ডেন্ট রয়েছে, তাদের অর্থনৈতিকভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে ডলার যেভাবে দাম বেড়ে যাচ্ছে বাংলাদেশের টাকায়, যেভাবে শেয়ার মার্কেট ডাউন হয়ে আসছে, যেভাবে মানে বিদেশি পুঁজি আসছে না মার্কেটে, তো এইগুলো দেখলেও কিন্তু বোঝা যায় সাধারণভাবে। কিন্তু মিডিয়া যেটা তৈরি করছে সেটা হচ্ছে সরকারের পক্ষ নিয়ে এবং
ভারত বিদ্বেষী হয়ে একটা প্রোপাগ্যান্ডা তৈরি করা, সেই প্রোপাগ্যান্ডা আমরা দেখতে পাচ্ছি অনবরত। আর ফাইনালি যেটা হবে সেটা হচ্ছে যে আলটিমেটলি দেশের মানুষ অসুস্থ হবে, দেশের মানুষ গরিব হবে, দেশের মানুষের খারাপ সময় যাবে। আজকে ভারতের সাথে যে বর্ডার রয়েছে সেইখান দিয়ে প্রচুর কাঁচামাল যায়, প্রচুর সবজি যায়, প্রচুর শস্য যায়। তো সেইগুলো আলটিমেটলি যদি বন্ধই করতে হয়, ভারত বয়কটই করতে হয়, তাহলে পুরোটাই করুক। 900 কোটি যে ডলারের বিজনেস হয় ভারতের সাথে, বিশেষ করে আমদানি করে বাংলাদেশ, করলে সেটা করুক। যদি সেটা ক্ষমতা থাকে বাংলাদেশে, সেটা যদি তারা উপদেষ্টারা মনে করে যে হ্যাঁ আমরা পারবো, তাহলে করে দিক। এত ভারত বয়কট বলে চিল্লিয়ে না চিল্লিয়ে সেটা বন্ধ করে দিক। আলটিমেটলি দেখা যাক না কে কতটা সারভাইভ করতে পারে। তো সেই দমটা থাকলে অবশ্যই আমাদের মনে হয় উপদেষ্টাদের সেটা দেখা উচিত। আর যেটা যদি সেরকম না হয়, যদি গতকাল যেটা ডিসিশন নেওয়া হয়েছে যে না পাল্টাপাল্টি আমরা যাব না এবং বসে একটা জায়গায় সুরাহা সমাধান নিয়ে আসতে হবে, তাহলে অতি উত্তম। সামনের দিকে এগিয়ে চলা যাবে একসাথে। প্রতিবেশী হিসেবে দুই দেশ নিজেদের যে উন্নয়ন, পরস্পরের প্রতি একটা সম্মানবোধ, সেইটা নিয়ে চলা যাবে এবং সেটাই মানুষের পক্ষেও ভালো হবে। যাই হোক, ভিডিও সম্বন্ধে তোমাদের মতামত অবশ্যই চাইছি এবং তোমাদের মতামতগুলো আমি দেখি, অবশ্যই পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করি। আজকেও আমি কিছু উত্তর তোমরা পেয়েছো যারা গতকালকের ভিডিও দেখেছো, আশা করি পেয়ে গিয়েছো। এবং যদি আজকে কোনো প্রশ্ন থাকে বা কথা বলার থাকে, তাহলে অবশ্যই আমি কালকের ভিডিওতে, আগামীকালের ভিডিওতে সেগুলো নিয়ে আসবো। কেমন লেগেছে জানিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।